শুভ সকাল বন্ধুরা, আমি টুসি চলে এসেছি আমার চ্যানেল টুসিস ব্লগে তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ নিয়ে শেয়ার করতে। আশা করছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সুস্থতা কামনা করেই আজকের ভিডিওটা আমি শুরু করছি। তারাপীঠ মন্দিরের আশেপাশের সমস্ত মন্দিরগুলো দেখে এখন আমরা রওনা দিলাম নলহাটির উদ্দেশ্যে। ওই একই টোটোতে নলহাটি আর বামাখ্যাপার জন্মস্থান দেখার জন্য 700 টাকা ভাড়া লাগে। তারাপীঠ মন্দির থেকে নলহাটিতে যেতে সময় লাগে প্রায় 1 ঘন্টা মতো টোটোয় করে, আর প্রাইভেট কারে গেলে অবশ্য অনেকটা আগে হয়ে যায়। টোটোয় করে যাওয়ার সময় দেখলাম রাস্তার দুপাশে বিশাল বড় বড় চাষের জমি পড়ে আছে, আর সেখানে চাষিরা এইভাবে ধান রোপণ করেছে। সবে উঠেছে, দেখো কি সুন্দর, একদম হালকা সবুজ রঙের ধান, মানে ধানের চারা আর কি, সবে উঠেছে। দারুণ লাগছিল, অসাধারণ। আর দেখেছিলাম সর্ষের ক্ষেত, দুপাশের জমিতে খানিকক্ষণ ছাড়াই দেখছিলাম বেশ অনেকটা জায়গা জুড়ে সর্ষের ক্ষেত তৈরি করেছে চাষিরা, আর সর্ষে গাছে ফুলও এসেছে। তো সেই দৃশ্যটাও তোমাদেরকে দেখাবো। খুব সুন্দর, গ্রামের এই যে প্রাকৃতিক সৌন্দর্য, এর মাধুর্যটাই আলাদা, আর এই সৌন্দর্যটা উপভোগ করতে পারার আনন্দটাও আলাদা। ওই যে দেখো বন্ধুরা, দূরে দেখা যাচ্ছে সবুজ সবুজ গাছের মাথায় হলুদ হলুদ ফুল, ওইগুলো হচ্ছে সর্ষের ক্ষেত, আর এইগুলো হচ্ছে পালং শাকের ক্ষেত। মাঠ ভর্তি হয়ে পালং শাকের চারা হয়েছে, আর এইগুলো মনে হয় ধান চাষের জন্য রেখেছে। এটা একটা সর্ষের ক্ষেত। সর্ষের ক্ষেতগুলো কিন্তু অপূর্ব লাগছিল, সবুজ গাছের মধ্যে হলুদ ফুলগুলো দারুণ লাগছিল। এখানেও একটা সর্ষের ক্ষেত আছে। অনেকগুলো ক্ষেত এইভাবে পেয়েছি, তো যতগুলো পেরেছি আমি ভিডিও করেছি তোমাদের দেখানোর জন্য। দেখো কি দারুণ লাগছে দেখতে। আর এইভাবেই রাস্তার দুধারে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এসে পৌঁছে গেলাম নলহাটেশ্বরীর মন্দিরে। নলহাটিতে এটা সতী মায়ের 51 পীঠের একটা পীঠ। অনেক বন্ধুই জানো যে সতী মায়ের গলার নলি এইখানে পড়েছিল, সেজন্য এই জায়গাটার নাম নলহাটি। আর এই মন্দিরটা সেই জন্য নলহাটির মন্দির বলা হয়, বা নলহাটেশ্বরীর মন্দির বলা হয়। দেবী মায়ের নাম এখানে নলহাটেশ্বরী। তোমাদেরকে দেখাবো দেবী মাকে। এখন আমরা নাট মন্দিরে প্রবেশ করছি। এটা হচ্ছে নাট মন্দির। এরপরে আছে মায়ের আসল মন্দির, গর্ভগৃহ যেটা। দেখো এই মন্দিরটা কিন্তু একটা পাহাড়ের উপরে। এই যে সিঁড়ির ধাপগুলো দিয়ে উপরে উঠে মন্দিরে প্রবেশ করব, এতটা উঁচুতে মন্দিরটা। এর নিচে একটা পাহাড় আছে। এখানে যে পুরোহিতরা ছিলেন তারা আমাকে বললেন যে এই মন্দিরটা তৈরি হয়েছে একটা পাহাড়ের উপরে। এখন আমরা আস্তে আস্তে সিঁড়ির ধাপ ভেঙে পৌঁছে যাচ্ছি মায়ের গর্ভগৃহের দিকে। এটা হচ্ছে দেবী মায়ের গর্ভগৃহ। এখানেই মা বিরাজ করছেন। তোমাদেরকে দেখাবো আমি মাকে। এই যে দেখো, এটাই হচ্ছে দেবী নলহাটেশ্বরী মন্দির। আর দেবী নলহাটেশ্বরীর গর্ভগৃহে দেবী নলহাটেশ্বরী এইভাবেই বিরাজ করছেন।
আমি পুরোহিতদের থেকে অনুমতি নিয়ে অল্প একটু ভিডিও করেছি, যাতে আমার বন্ধুরাও দেখতে পায়। এটাই হচ্ছে সেই পবিত্র স্থান যেখানে সতী মায়ের গলার নলি কেটে পড়েছিল। কথিত আছে যে দেবাদিদেব শিব ঠাকুর যখন সতী মায়ের মৃতদেহ নিয়ে তাণ্ডব নৃত্য করছিলেন, সেই সময় বিষ্ণুর চক্র লেগে সতী মায়ের দেহ ৫১টা খণ্ডে বিভক্ত হয়ে গিয়েছিল, আর বিভিন্ন স্থানে সেই অঙ্গগুলি পড়েছিল। তার মধ্যে নলহাটিতে পড়েছিল সতী মায়ের গলার নলি। নলহাটেশ্বরীর মন্দিরে পুজো দিয়ে আমরা আবার রওনা দিলাম আটলা গ্রামের উদ্দেশ্যে, যেটা বামদেব বাবা বা বামাখ্যাপার জন্মস্থান। আর দেখো, বিভিন্ন মন্দিরেতে ঘুরে পুজো দিয়েছি, সেই সকাল থেকে মন্দিরেই ঘুরছি। তো যেখানেই যাচ্ছি সেখানেতেই সিঁদুরের টিপ দিচ্ছে, আর চন্দনের টিকাও দিয়েছিল কয়েকটা মন্দিরেতে। তো সব কিছু মিলেমিশে, সিঁদুরের টিপ, চন্দনের টিকা মিলেমিশে এমন একটা চেহারা হয়েছিল যে নিজেকে দেখে তান্ত্রিক মনে হচ্ছিল। আর যেহেতু রাত পোহালেই 25শে ডিসেম্বর, সেজন্য গ্রামের দুপাশে যে হোটেলগুলো আছে, অনেক রিসর্ট আছে, সেইগুলোকে লাইট দিয়ে সুন্দর করে সাজানো হয়েছিল। আর টোটোয় করে আস্তে আস্তেই বেশ সন্ধ্যা নেমে গিয়েছিল। আস্তে আস্তে যত টোটো এগালো, দেখলাম আস্তে আস্তে সন্ধ্যাটাও নামলো, সূর্য অস্ত গেল। তো চোখের সামনেই সবটা ঘটছিল, দারুণ লাগছিল। গ্রামের পরিবেশ তো দেখো, সন্ধ্যার দিকে গ্রামের পরিবেশটা অন্যরকম, আমাদের এখানকার মতো নয়। রাস্তার দুধারের মাঠগুলো পুরো অন্ধকার, ফাঁকা পড়ে আছে। বিঘার পর বিঘা এইভাবে জমি অন্ধকার ধুধু করছে, কোথাও বাড়িঘর কিচ্ছুই দেখা যায় না। দূরে দূরে অনেকটা ডিস্টেন্সে একটা করে বাড়ি হয়তো আছে, একটা করে হোটেল আছে, আর মাঝখানের বড় বড় জমিগুলো সমস্ত ফাঁকা পড়ে রয়েছে। সারাদিন মাঠে চড়ার পর দেখো সন্ধ্যাবেলায় গোয়ালে ফিরছে সমস্ত গরুরা, সারি দিয়ে যাচ্ছে, দারুণ লাগছে। এটা আরো কোন দিকে দেখ, টুক দেখবি আয়। এই দেখ এই দেখ এই দেখ এই দেখ কত ছোট দেখ। একটা ছাগল দেখে তোমার বাবা বলছে, ছাগল দেখে বলছে দেখো শিয়াল। চিনি না কি বলবো।
আর এখন আমরা চলে এসেছি আটলা গ্রামে বামদেব বাবার বাড়ির ঠিক সামনে। এখান থেকে পুজোর ডালা নিয়ে আমরা আস্তে আস্তে প্রবেশ করলাম বামদেব বাবার বসত বাড়িতে বা জন্মভিটেতে। তোমাদেরকেও দেখাবো। এখানে অবশ্য অনেকগুলো বাড়ি আছে আর সবাই দাবি করছে যে এটাই বামদেব বাবার আসল বাড়ি, এরকম একটা ব্যাপার। তো আমি যে দোকান থেকে ডালা নিলাম ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে কোনটা আসল বাড়ি একটু বলুন তো। উনি যে বাড়িটার কথা বললেন সেই বাড়িটাতেই আমরা গিয়েছিলাম। তো দেখো আমি দেখাবো তোমাদেরকে বাড়ির ভিতরে। আমরা এখন প্রবেশ করছি। ভিতরেতে পুরানো বাড়িটা রয়েছে, তোমরা খুব ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে। এটা হচ্ছে উপর দিয়ে পরে হয়তো গাঁথা হয়েছে, যেহেতু পুরানো বাড়িটা ভগ্ন অবস্থায় আছে সেই জন্য হয়তো ইট দিয়ে এইভাবে ছাদ করা হয়েছে। কিন্তু এই বাড়িটার ভিতরে মূল যে বাড়িটা, মাটির বাড়ি যেটা, সেটা কিন্তু দেখা যাচ্ছে। খড়ের চালও আছে, মাটির দেওয়ালও আছে, সবটাই লক্ষ্য করেছি ভালো করে। আর এটা হচ্ছে বামদেব বাবার মূর্তি, পাথর দিয়ে গড়া হয়েছে। আগে এই স্থানে একটা মাটির মূর্তি থাকতো যেটা পাশে রাখা আছে, এই যে এটা। আর ইনি হলেন বামাখ্যাপার একমাত্র ভাই রামচন্দ্র বাবুর নাতি পিনাকিনাথ বাবুর ছেলে বা বংশধর। বামদেব বাবার পায়ের ছাপ, মৃত্যুর পর তার পায়ের ছাপ এইভাবেই সংরক্ষণ করে রাখা আছে। আর এখানে দেয়ালে কিছু চিত্র আঁকা আছে, হাতে আঁকা। আর খুব ভালো করে লক্ষ্য করো, দেখো বন্ধুরা, ওই যে খড়ের ছাউনিটা দেখা যাচ্ছে, মাটির জানালা, খুব ভালো করে লক্ষ্য করলে এটা বোঝা যাচ্ছে। আর আছে সাবেকি দরজা। বামদেব বাবার বাড়ি থেকে বেরিয়ে যখন আমাদের টোটোটা হোটেলের দিকে ফিরছিল তখন চারপাশের পরিবেশটা দেখো, ঠিক এই রকম। চারিদিকে অন্ধকার ধুধু করছে, বেশ ভয় লাগছিল এই সময়টায়। রাস্তাঘাট একদম ফাঁকা, মাঝে মাঝে কয়েকটা গাড়ি যাচ্ছে আর রাস্তার দুধারে যত দূর চোখ যাচ্ছে শুধু অন্ধকার। এটা হচ্ছে পরের দিন ভোরবেলা 5:30 পৌনে 6টা নাগাদ আমরা রওনা দিয়েছিলাম স্টেশনের উদ্দেশ্যে। রামপুরহাট স্টেশনে যাব ট্রেন ধরে বাড়ি ফিরবো বলে। 25শে ডিসেম্বর ছিল দিনটা। আর দেখো এত ভোরবেলায় গ্রামের দিকের মাঠ ঘাটে দেখো কিভাবে কুয়াশা ভরে আছে। গাছের ফাঁকে ফাঁকে মাঠের মধ্যে কুয়াশাগুলো ধোঁয়ার মতন ভেসে বেড়াচ্ছে। আমাদের এদিকে এরকম কুয়াশা দেখিনি, আমাদের এখানের কুয়াশাটা অন্যরকম। এইভাবে যে মাঠের মধ্যে কুয়াশা ভরে আছে, উপরের আকাশটা কিন্তু পরিষ্কার, নিচের দিকে মাঠের দিকে তাকালে বোঝা যাচ্ছে যে কুয়াশাগুলো ধোঁয়ার মতন হয়ে ভেসে বেড়াচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার আমার পরবর্তী ব্লগে। আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও আর আমার পাশে থেকো। নতুন বন্ধু যদি কেউ আজকে আমার ভিডিওটা দেখে থাকো, তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেও। আর অবশ্যই আমাকে কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্টগুলো আমাকে অনেকটা মোটিভেট করে পরবর্তী ব্লগ আপলোড করার জন্য। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।